সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল এখন 8:45 মতো হবে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা রাখবো যদি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো একটু হলেও ভালো লাগবে। বাসি ঘর ঝাঁট দিয়ে নিয়েছি, যা এবারে ঘরটা মুছে নেবে। আমি চলে এলাম বাইরের গলিটা রাস্তাটা সব ঝাঁট দিয়ে নেবো চারিদিকটা। এইটুকু ঝাঁট দিতে কিন্তু কোমর ব্যথা হয়ে যায় অনেকটা জায়গা। এই ট্রের মধ্যে না ফুল গাছ বসানো হয়েছে, আর এই জলের ড্রামেও একটা ফুল গাছ বসানো রয়েছে। এই ট্রেগুলো পাঁচিলের ওপরে বসানো ছিল, তাই যখনই ফুল গাছগুলোতে জল দিতাম মাটিগুলো ঝরে নিচে পড়তো, ফলে নিচটা নোংরা হয়ে যেত। আর দেখো পুরো কাদা হয়ে গেছে, তাই ট্রেটাকে নিচে নামিয়ে দিলাম। আর বাচ্চারা তো এই গলিতে খেলাধুলা করে, তাই জন্য নোংরাটা একটু বেশি হয়ে যায়। প্রথমে ঝাঁট দিয়ে নিলাম, তারপরে জল দিয়ে পুরো গলিটা ধুলাম। ধুতে তো আমার পুরো অবস্থাই খারাপ হয়ে গেছে, এতটা পরিমাণে কাদা হয়ে গেছিলো যে না ধুলেও নয়, কোমর ব্যথা হয়ে গেল। ভিডিওটা দেখতে হয়তো 1.5 মিনিট 2 মিনিটে, কিন্তু তার পেছনে খাটনি আমার 0.5 ঘন্টা 40 মিনিট মতো হয়েছে। যাই হোক, ওপরে এলাম ব্রাশ করতে করতে। সকালবেলা ব্রাশ করা হয়নি, তাই ভাবলাম ওপরে যাই, একটু রোদও পোয়াবো, ব্রাশও করব আর গাছগুলোতে জলও দেবো। তো ব্রাশ করে এই যে মুখটা এখন ধুয়ে নিলাম, তারপরে চলে এলাম গাছগুলোতে জল দেবো। প্রত্যেক দিন সকালবেলা এটা একটা ডিউটি, যে গাছগুলোতে জল দেওয়া। গাছ বলতে তো আর একটা দুটো 10টা 20টা নয়, অনেক অনেক গাছ রয়েছে। তোমাদেরকে তো বলি, মানে প্রত্যেক দিন জল দিতে প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। ছাদের উপরে এত যে গাছ দেখতে পাচ্ছ, 2টো বারান্দায় নিচে শুধু গাছই গাছ বসানো হয়েছে। এতটাই আমরা গাছকে ভালোবাসি যে কি বলবো। পুরো ঘরটা গাছে ভর্তি করে দিয়েছে। আমাদের তো ভীষণ ভালো লাগে গাছ, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অতটা ভালো লাগে না, ও তো পছন্দ করে না এত গাছ। তাই জন্য আমাদেরকে একবার বলে, তোমরা তো আমার ঘরটাকে বাঞ্ছার আমের বাগান বানিয়ে দিয়েছো। আমি বললাম বেশ করেছি, বানিয়েছি, আমাদের ভালো লাগে তাই আমরা বানিয়েছি। বলছে 2-4টা বসাও, তা বলে এত এত গাছ তোমরা ঘরে বসাবে? আমি বললাম হ্যাঁ গো, কিচ্ছু করার নেই, মাঝে মাঝে খুবই রেগে যায়। যাই হোক, ওপরে সব গাছে জল দিয়ে নিচে বারান্দায় সব গাছে জল দিলাম, আর নিচে যে গাছগুলো ছিল সেগুলোতেও জল দিয়ে দিলাম। অনেকক্ষণই সময় লেগে গেল। দিয়ে বাথরুমে ঢুকে গেছিলাম। এই জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সব কেচে নিলাম। আজকে তো শনিবার দিন হোক আমি কিচেন ডিপ ক্লিন করি, না হলে বাথরুম ডিপ ক্লিন করি, যেটা হোক একটা করি। আজকে বাথরুমটা ডিপ ক্লিন করে নিচ্ছি, আর কিচেনটা বৃহস্পতিবার দিন করব। মানে বৃহস্পতিবার আর শনিবার যে কোনো একটা ডিপ ক্লিনের কাজ রাখি, কারণ ডিপ ক্লিন করতে তো বেশ কিছুক্ষণ সময় লাগে, অনেকক্ষণই সময় লাগে। আর এই 2 দিন আমাদের রান্নাবান্নার চাপটা একটু কম থাকে, সেই জন্য আমরা টাইম দিয়ে এই ডিপ ক্লিনটা করে নিতে পারি। তো প্রথমে আমি বেসিনটা ধরে নিলাম, বেসিনটা মেজে ধুয়ে নিলাম। তারপরে এই কল দুটোও বেশ ভালো করে মেজে নিয়েছি। আর নিচে ব্লিচিং পাউডার ছড়িয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। আর কোনায় কোনায় যেসব জায়গাগুলোতে হলুদ আর লাল দাগ মতো পড়ে গেছিলো সেগুলোতে হারপিক দিয়ে রেখে দিয়েছিলাম। জানোই তো হারপিক দিলে পুরো একদম চকচকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। তাই যেগুলোতে হারপিক না দিলে নয় সেগুলোতে হারপিক দিই। বাকি জায়গাগুলোতে আমি এরকম ব্রাশ দিয়ে ঘষে ঘষে মেজে নিই আর কি, একদমই পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক দিনই স্নান করতে যাওয়ার সময় বাথরুমটা একটু মানে ঘষে নিই। তবে সপ্তাহে একটা দিন তো ডিপ ক্লিন করতেই হবে, না হলে হবে না। আর এই কোমরটা আমাদের নতুন বসানো হয়েছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম না, অনলাইন থেকে একটা কোমর এনেছিলাম ওপরের জন্য, বাট ওপরে হয়নি। সেই কোমরটা কি করব, তাই নিচেই বসিয়ে দিয়েছি। কোমরটা কিন্তু দেখতে ভালো, আর অনলাইন থেকে অনেক কম দামে পেয়েছিলাম। তো যাই হোক, দেওয়ালগুলো মেজে এখন ধুয়ে নিলাম, তারপরে নিচটাও ধুয়ে নিয়ে স্নান করে ছাদের উপরে এলাম। এই যে জামা কাপড়গুলো এখন শুকাতে দিয়ে দিচ্ছি।
করে একদম ঠাকুর প্রণাম করে নিচে নামলাম। নিচে এসে এখন মাথা আরও আঁচড়ে নিচ্ছি। এমন ছোট করে চুলটা কেটেছি যে আর খোপাই করতে পারছি না। সত্যি এতটা যে ছোট হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। খুব অসুবিধা হয় খোপা না করতে পারলে। আসলে সবসময় তো খোপা করে রাখা অভ্যেস না, ওই কারণে। স্নান টান করে আসার পরে ক্রিম আরও যদি একটু মাখতে দেরি হয়ে গেছে তাহলে গাটা কেমন খসখসে হয়, কেমন একটা লাগে আমার। যাই হোক, ক্রিম আরও মেখে সিঁদুর পরে নিয়েছি আর লিপ লাইনারটাও দিয়ে দিলাম। এখন বিছানাটা গুছিয়ে নেব। প্রতিদিন বেডরুমে যে কাজগুলো থাকে সেগুলো করে নেব, তারপরে গিয়ে রান্নাবান্নার দিকে যাব। এই যে ছোট লেপটা দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ে যখন হয়েছিল তখন আমার দিদি মানে ওর মনি ওকে এটা দিয়েছিল। তো সেই লেপটা বার করেছে ও গায়ে দেবে বলে। এদিকে আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শুধু 1 গ্লাস জল খেয়েছিলাম। তারপরে বলতে পারো খাওয়ার তেমন সময় হয়নি। একটার পর একটা কাজ করে চলেছি। আজকে সকালে চাও খাওয়া হয়নি আর টিফিন তো খাওয়া হয়নি আর খাওয়া হবেও না। ভেবেছি যখন রান্না করতে যাব তখন 2-4টে বিস্কিট খেয়ে নেব, দিয়ে রান্না করতে ঢুকবো। এদিকে বিছানাটা তো গুছিয়ে নিলাম, তারপরে মোছামুছি যেগুলো থাকে সেগুলো টুকটুক করে নিয়েছি। নিত্যদিনের জামা কাপড়গুলো আমি এই বালতির মধ্যে রাখি, মানে আমার নাইটি, তারপরে তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট, এইগুলো এর মধ্যে রাখি। এইগুলো বাদেও আরও এক্সট্রা কিছু জিনিস আমি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যেমন আমার সোয়েটার, মেয়ে টুপি এইগুলো সব ওখানে ভরে দিয়েছি বলে বালতিটা পুরো ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম না, আর একটু অগোছালো হয়ে গেছে, তাই ভাবলাম সব জামা কাপড়গুলোকে বার করে ভাঁজ করে যেখানকার যে জিনিসটা থাকার কথা সেই জিনিসটা ওখানে রাখবো। এই নাইটিগুলো এই বালতির মধ্যে রাখবো আর আমার সোয়েটার আরও আমি খাটের মধ্যে ঢুকিয়ে দেবো। এই দেখো আমার সব ভাঁজ করা হয়ে গেছে। এইবারে আমি যেটা বালতির মধ্যে রাখা সেটা বালতির মধ্যে রাখবো, আর যেটা খাটের মধ্যে রাখা সেটা খাটের মধ্যে রাখবো। এদিকে মেয়ে দেখো ওই বালতির মধ্যে ঢুকে পড়েছে। যখনই আমি এই বালতিটাকে খালি করে দেবো তখনই ও ওর মধ্যে ঢুকে পড়বে আর আমাকে বলবে, মা জামা কাপড় রাখতে হবে না, এটা আমাকে দাও, আমি একটু খেলা করব। খেলা বলতে ওই আর কি, বালতির মধ্যে ঢুকে বসে থাকবে, এটাই খেলা। কিন্তু একবার যদি উল্টে যাবে না, অনেক জোর লাগবে, যতই বলি শুনবে না। যাই হোক, ওকে জোর করে নামিয়ে দিলাম। কিছুতে নামবে না, আরও নাকি খেলা করবে। তো আমি ওকে নামিয়ে দিয়ে জামা কাপড়গুলো সব ভরে দিলাম। ভাবলাম হয়তো বালতিটা অর্ধেক খালি হয়ে যাবে, কিন্তু দেখলাম না, একদম ভর্তি হয়ে গেছে। এত জামা কাপড় থাকলে যা হয় অবস্থা আর কি। আর আমার কিছু সোয়েটার, মেয়ের কিছু সোয়েটার ওই খাটের মধ্যেই ভরে দিলাম। সমস্ত জ্যাকেট, সোয়েটার, মাফলার, টুপি যাই বলো না কেন সমস্ত আমি ওই খাটের সামনেটাই রেখেছি, কারণ এখন যখন তখন বেরোতে গেলেই লাগবে, তাই জন্য। দিয়ে 4টে বিস্কিট আর জল খেয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। এদিকে যা দেখো আমাকে ওলকপিটা কেটে দিল। আমি একদিকে ওলকপি ভাজা বসিয়ে দিলাম আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। শ্বশুরমশাই কালকে ওলকপি এনেছেন, দিয়ে বলছে ওলকপি রান্না করতে। তো কী রান্না করব না করব বুঝে উঠতে পারলাম না, তাই ভাবলাম তাহলে ওলকপি ভাজাই করে নিই। আর এদিকে কয়েকটা জিনিস ঢালতে হবে, সব শেষ হয়েছে ডিবের মধ্যে, তাই সেগুলো ঢেলে নিচ্ছি। হলুদটা ঢেলে নিলাম আর এখন নুনটাও ঢেলে নিয়েছি। রান্না করা হয় যে নুনের পর, ওটার মধ্যে নুনটা ঢেলে নিলাম, বাকি নুনটা আর একটা ডিবের মধ্যে ঢেলে নিয়েছি। আর কালকে 2 রকমের ডাল এনেছিল, সেই ডালগুলোও এই ডিবের মধ্যে ঢেলে নিচ্ছি। আমাদের বাড়িতে ডালটা বেশি লাগে, কারণ আমাদের রোজই ডাল হয়। তবে মুগ ডালটা অতটা খরচা হয় না, মসুর ডালটাই বেশি হয়। শুধু বৃহস্পতিবার আর শনিবার মুগ ডাল করা হয়, বাকি অন্যান্য দিন কিন্তু মসুর ডালে করা হয়। আসলে মসুর ডালের সেদ্ধ বলো বা ডাল বলো, যাই বলো না কেন, আমাদের সকলে বেশ খেতে ভালোবাসে। আর ডাল ছাড়া তো আমাদের কোনো দিনও চলে না। এদিকে তারপরে দেখো সোয়াবিনের তরকারিটা আমার যা করে নিয়েছিল। সোয়াবিন, ফুলকপি, আলু দিয়ে তরকারি, নারকেল দুধও দিয়েছিল। তরকারিটা খুব সুন্দর এসেছিলো। আমার তো এমনি সোয়াবিন খেতে ভালো লাগে, তার উপর নারকেল দুধ দিয়ে যে কোনো তরকারি করলে তার টেস্টটাই আলাদা হয়ে যাবে। আমার মা জানো তো, যখনই সোয়াবিনের তরকারি করতো নারকেল দুধ দিয়েই করতো। আমার বেশ খেতে ভালো লাগলো, তাই আজকে অনেক দিনের পরে আমাদের বাড়িতেও নারকেল দুধ দিয়ে সোয়াবিন হয়েছে।
কি ভালো লাগছিল খেতে, জানো, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আর বাবার জন্য টমেটো সেদ্ধ করে তার মধ্যে চিনি আরত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, আজকে আর চাটনি করিনি। তো এই হলো আজকের আমাদের রান্না বান্না। তারপরে গ্যাস আরও মুছে এই যে বাসন যেটুকু ছিল সেগুলো মেজে নিলাম। রান্না বান্না করে চলে এলাম ক্যামেরার সামনে, তোমাদেরকে দুটো জিনিস দেখাবো বলে। এই দুটো সোনার জিনিস আমি রিসেন্টলি বানিয়েছি, এইগুলোই তোমাদেরকে দেখাবো। হয়তো তোমরা দেখেছো, একটা ব্লগে আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, আবার ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। এটা এই দুটো জিনিসই আমি একসঙ্গে এনেছি একই দিনে, এই 4-5 দিন মতো হলো এনেছি। কিছুদিন আগে জাইয়ের বাপের বাড়িতে গেছিলাম, সেখানে আমার কিছু গয়না ভেঙে নতুন গয়না গড়াতে দিয়েছিলাম। একটা হলো এই নোয়াটা, এই যে নোয়াটা তোমরা দেখেছো, এই নোয়াটা বানাতে দিয়েছিলাম। আসলে ওখানে বানাতে দেওয়ার কারণ হচ্ছে ওখানে মজুরি চার্জটা অনেকটা কম, 400 টাকা, আর এখানে হলো 800 টাকা। 400 টাকা হলে তো সেভ হবে, সেই জন্য আমি ওখানে বানাতে দিয়েছিলাম। তো নোয়াটার ডিজাইনটাও খুব ভালো হয়েছে। আর একটা হার বানাতে দিয়েছিলাম, তো ওনাকে আমি বলেছিলাম যে যেদিন আমি আপনাকে পুরো পয়সাটা কমপ্লিট করবো তবে আমি গয়নাটা নিয়ে যাবো। তো এতদিন পড়েছিল, কারণ মানে টাকা ছিল না, তাই আনতে পেরেছিলাম না। তো এই 4-5 দিন আগে যা গেছে বাপের বাড়িতে, ওকে পয়সা দিয়েছিলাম, তো নিয়ে এসছে। চলো প্রথমে আমি তোমাদেরকে হারটা দেখাই। হারটা আমার অনেকদিনের ইচ্ছে ছিল এরকম একটা হার বানানোর। যদিও এই হার বানানোর কথা ছিল না, বানানোর কথা ছিল শীতের হার, কিন্তু তারপরে ভাবলাম না, আমার একটা অনেকদিনের ইচ্ছে আছে এই হার বানানো, হারটা বানিয়েই নিই। আর শখের বয়সে শখ পূরণ না করলে, বয়স হয়ে গেলে তার শখ পূরণ করা যাবে না, তাই ভাবলাম না এই হারটা বানিয়ে নিই। যদিও তোমাদের দাদা ভাইয়ের একটু ইচ্ছে ছিল না এই হার বানানো, ও বলেছিল শীতের হার বানাতে, কিন্তু আমি বললাম না আমি এটাই বানাবো। ও বললো তোমার 5খানা এরকম হার আছে, চেন আছে, তুমি কেন আবার এটা বানাবে? আমি বলছি না, আমি এটাই বানাবো, এটাই আমি পরবো। তো যাই হোক, দেখো ডিজাইনটা, চেনটা বল চেন। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। কতদিনের যে ইচ্ছে ছিল এরকম একটা হার বানানোর, আমি তোমাদেরকে কি বলবো, এটা যে বানাতেও পারবো সেটাও আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, দেরিতে হলেও আমার সব পূরণটা হয়ে গেল। তবে এই হার অনেকটাই পড়ে গেছে, সোনা দেওয়ার পরেও অনেক টাকা পড়ে গেছে। তো এই হারের পেছনে আমি 14,000 টাকা দিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের সেই সময় টাকা ছিল না, আসলে ঘর উঠছে তো অনেক টাকাই খরচ হয়ে আছে। তো তোমাদের দাদা ভাইয়ের কাছে সেই টাকাটা ছিল না, তো আমি 14,000 টাকা দিয়েছি। আসলে সংসারের খরচ থেকে আমি একটু বাঁচি না, বেশ অনেক টাকাই সেভিংস করি আর কি। তো যাই হোক, এটাতে 14,000 টাকা দিয়েছি, আর দরকারের সময় যে এত টাকা বের করে দিয়েছি, এটা হলো বড় ব্যাপার। আর চলো আরেকটা দেখাচ্ছি। এই পলা, বিয়েতে আমার বাবা মটর দানা পলা দিয়েছিল, তো ওটা ভেঙে আমি এটা গড়িয়েছি। সেম সোনা আছে, আমাকে এক্সট্রা কোনো সোনা দিতে হয়নি, শুধু 40 মিলি সোনা আমাকে এক্সট্রা দিতে হয়েছে। আর এতে মজুরি, তারপরে পলার দাম, সব কিছু মিলে যে টাকাটা পড়েছে 2,200 টাকার মতো, সেটা আমি দিয়েছি। সেটাও তোমাদের দাদাভাই থেকে নিয়ে আমার থেকেই আমি দিয়েছি, আমার জমানো টাকা থেকে। তো সংসার খরচ থেকে টুকটুক করে জমে কিন্তু আমি আমার এইভাবে শখ পূরণ করি। গৃহিণীরা যদি একটু বুদ্ধি করে পয়সা না জমায়, তাহলে কি করে চলবে বলো? এই যে জমিয়েছিলাম বলে দরকার সময় যে বের করে দিতে পারলাম, এটাই হলো বড় কথা। তো এভাবেই আমি করি, এভাবেই আমি টুকটাক করে জমাতে থাকি আর আমার শখ পূরণ করতে থাকি। তো চলো, এই দুটো জিনিস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর টাটা, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। এখন যাবো বাচ্চাদেরকে স্নান টান করাবো, তারপরে খাওয়া দাওয়া আরও তো হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো।